হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে আছে যে সামনে ঈদ আসছে, ঈদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সটা কিভাবে মেনটেন করা হবে, এর ডাক্তারি ফর্মুলা কি, এই বিষয়ে বলবেন ডক্টর বর্ণালী হাসান। আমাদের সাথে উনি আছেন। ডক্টর বর্ণালী হাসান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা আলোচনা করবো তার মধ্যে আছে দেশীয় আম, যারা আমাদের সিনিয়র যারা আছেন, সিনিয়র সিটিজেন, আমরা আমাদের প্রত্যেকের ঘরে সিনিয়র সিটিজেন আছেন। সিনিয়রদের জন্য ইন্ডিয়া হোম যে সংগঠন, যে প্রতিষ্ঠানটি আছে, তারা কি করছেন এবং এই সময়ে সেন্সাস, আপনারা জানেন আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। প্রতি 10 বছর পর পর সেন্সাস হয়ে থাকে। সেন্সাসের করণীয় কি, সেন্সাসে বাংলাদেশি কমিউনিটি কি জন্য অংশ নেবে, এর প্রয়োজনীয়তা কি, এর উপকার কি, বিষয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। এছাড়া আপনারা জানেন যে এখন যে ইকোনমিক যে ধস, এই ধসে এর পরবর্তী করণীয় কি, এই বিষয়ে আমাদের সাথে আমরা এই বিষয়টি আলোচনা করবো। আমাদের সাথে আছেন ডক্টর শওকত আলী। এছাড়া তারপরে আপনার আনএমপ্লয়মেন্ট, এই বিষয়গুলো আমরা আলোচনায় আনবো। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, আমাদের পরে যোগ দেবেন দুজন অতিথি। আপনারা আমাদের সাথেই থাকবেন। তবে আজকে অনুষ্ঠানের শুরুতেই আমরা যে বিষয়ে আলোকপাত করবো তা হচ্ছে নিউজ আপডেট, এবং এই নিউজ আপডেটে আমাদের অংশগ্রহণ করছেন আমাদের সবার পরিচিত পরিচয় সম্পাদক নাজবুল হাসান। নাজবুল ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে কেমন আছেন? ভালো, আপনারা সবাই ভালো? হ্যাঁ, সবাই তো ভালো। অনেক বড় প্যানেল আজকে। আমরা আশা করি যে আমাদের সকল দর্শকরা আজকে আমাদের সাথে থাকবেন, সবাই কথা শুনবেন, এবং আপনি জানেন যে এভরিবডি ইজ ইম্পর্টেন্ট, প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ তথ্য আছে, এবং যারা আমাদের দর্শক আছেন প্রত্যেকের জন্য এগুলো ইম্পর্টেন্ট, ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট। আমরা আশা করবো তারা সবাই আমাদের সাথে থাকবেন। দর্শক, আপনারা যারা টেলিভিশন দেখছেন তারা, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা ফেসবুকে দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, বাট তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা বিষয়গুলো শেয়ার করবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে ফেসবুকে লিখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নাজমুল ভাই, আপনার কাছ থেকে শুরু করি। আজকের দিনের সবচেয়ে বড় আপডেট কি, আজকের কি খবর আছে আজকে আপনার কাছে? আজকের দিনের খবর তো অনেকগুলোই আছে, যাই হোক শুরু করি। আমাদের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব মায়া হচ্ছে হঠাৎ করে ওনার যারা মারা গেছেন তাদের প্রতি, এবং উনি আগামী 3 দিন বৃহস্পতি, শুক্র, শনি, রবি খুব সম্ভবত, দাঁড়ান আমি একটু দেখি, ফাইনাল হয়নি, নেক্সট 3 ডেজ আমেরিকার পতাকা সকল ফেডারেল বিল্ডিং, স্টেট কোর্ট এবং সবখানে অর্ধনমিত থাকবে যারা মারা গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্যই এই ঘোষণাটা দিয়েছেন যখন ন্যান্সি পেলোসি এবং সিনেটর চাক শুমার অনুরোধ করেছিলেন যে আমেরিকায় মৃতের সংখ্যা যখন 1 লক্ষ পেরিয়ে যাবে তখন যেন তাদের পতাকা নামিয়ে তাদের প্রতি সম্মান জানানো হয়। প্রেসিডেন্ট ট্রাম্প 1 লক্ষ পর্যন্ত ওয়েট করেননি, উনি আজকে সেই ঘোষণাটা দিয়েছেন, এবং আজকের দিন পর্যন্ত আমেরিকায় মৃতের সংখ্যা 93,000। যাই অন্য খবরে আসি, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি, তো আপনারা জানেন যে আমরা যারা নিউ ইয়র্ক সিটিতে আসি আমরা প্রায় হাঁপিয়ে উঠেছি। এই লকডাউন এবং শেল্টার ইন প্লেস অসহ্য হয়ে যাচ্ছে। বাইরে এত চমৎকার আবহাওয়া, এবং আমরা সেখানে এখন ঘরে থাকতে হচ্ছে, জানালার দিকে তাকিয়ে হচ্ছে। এটা অনেকেই হয়তো বুঝতে পারছেন যে আমরা থাকতে পারবো না। সিটি প্রশাসন তাই মনে করে, গভর্নর তাই মনে করেন, এবং গভর্নর যে কাজটি গভর্নর এখন করছেন, অনেক সমালোচনা হচ্ছে যে তিনি কেন লকডাউনটি পিছিয়ে দিয়েছিলেন, একটু দেরিতে শুরু করেছেন। তারপরেও উনি যে কাজটি এবং মেয়র যে কাজটি করার তারা বলছেন যে দ্বিতীয়বার করোনা আমরা আক্রান্ত না হই, এই সংক্রমণটা যাতে দ্বিতীয়বার আক্রান্ত না, সেই জন্য ওনারা যথেষ্ট রকম। আপনার সাউন্ডটা প্লিজ মিউট করুন। সাউন্ড খুব ডিস্টার্ব করছে অন্যদেরকে। আচ্ছা, আমি চেষ্টা করছি, দেখি ঠিক করা যায় কিনা। একটু মিউট করেন। হ্যাঁ, আমরা প্রোগ্রাম শুরু করে দিয়েছি অলরেডি। জি জি নাজমুল ভাই, প্লিজ। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোথায় যেন বলতে চাচ্ছিলাম, ডিস্টার্ব হলেই অসুবিধাটা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প থেকে আপনি বলছিলেন? ট্রাম্প না, মেয়রের কথা বলছিলেন। হ্যাঁ, মেয়র যে কথাগুলো, কবে সিটিটা খুলবে এটা সকলেরই এখন প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে মেয়র বলেছেন মে মাসের শেষ সপ্তাহে, কিন্তু মেয়র এখন সেটাকে একটু সরিয়ে নিয়েছেন। তিনি বলছেন যেভাবে স্ট্যাটিস্টিক, যে ডাটা আমরা পাচ্ছি, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির 3টি ডাটাকে ওনারা গুরুত্ব দিচ্ছেন, সেটি হচ্ছে হসপিটাল,
তারপর আইসিইউ ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কতজন আছেন এবং টেস্টিং এর যে রেজাল্ট, এইটার উপর ভিত্তি করে ওনারা এই হিসাবটা নির্ধারণ করছেন যে কবে নাগাদ খুলবে। এবং তাতে দেখা যাচ্ছে যে এই তিনটি হিসাবের দুটি কোনোদিন উন্নতির দিকে থাকে, একটি নিচের দিকে অবনতির দিকে থাকে, আবার কোনোদিন একটি উন্নতির দিকে থাকে, বাকি দুটি অবনতির দিকে থাকে। কিন্তু তিনটি যদি সমানভাবে উন্নতি না হয় তিনটি অবস্থানে, তাহলে সিটি খোলা হয়তো মুশকিল হবে। তো তারপরেও মেয়র আশা করছেন যে জুনের প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে তারা খুলতে পারবেন। তিনি এখন বলছেন জুনের প্রথম মাঝামাঝি, এই কথাটি তিনি আজকে বলেছেন জুনের মাঝামাঝি। তো ধারণা করা হচ্ছে জুনের প্রথম থেকে হয়তো প্রথম দিক থেকে খুলবে। তবে মে মাসে নিউ ইয়র্ক সিটি খুলছে না, এটি অবধারিত, এটি নির্ধারিত হয়ে গেছে অলরেডি। এবং তারপরে মেয়র কিছু সতর্কতা অবলম্বন করতে বলেছেন, আর তিনি বিচ গুলো খুলে দিয়েছেন। আর তবে তিনি সোশ্যাল ডিস্টেন্সিং মেনে সেই বিচে যেতে হবে। এবং যদি দেখা যায় যে বিচে যে পরিমাণ মানুষ সোশ্যাল ডিস্টেন্সিং এ থাকার পরে বিচে থাকা যাবে, তার বেশি হলে বিচ বন্ধ করে দেওয়া হবে। এবং আরেকটা কথা বলেছেন যে বিচে কোনো লাইফ গার্ড রাখা হচ্ছে না, এবং যারা বিচে যাবেন তারা নিজের দায়িত্বেই যাবেন। তিনি বলেছেন যে কোনো ভাবে মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্সিং মানেই করতে হবে, কিন্তু বিচে পানিতে নামতে হলে মাস্ক কিভাবে ব্যবহার করা হবে সেটা একটি বড় প্রশ্ন। যাই হোক, এবং আপনারা হয়তো অনেকে জানেন নিউ ইয়র্ক লং আইল্যান্ডের কিছু বিচ খুলছে, সেখানে নিউ ইয়র্কবাসীদের ব্যবহার করা মেয়র ওখানকার কর্মকর্তারা নিষিদ্ধ করে দিয়েছেন, যেটা মেয়র গতকালকে সমালোচনা করেছেন, কিন্তু আজকে আবার সেটাকে সম্মতি দিয়েছেন। আরেকটি ব্যাপার যেটা মেয়র বলেছেন আজকে খুব গুরুত্বের সাথে বলেছেন, আমি মনে করি আজকে আলোচকরা সেটা নিয়ে একটু আলোচনা করতে পারবেন আমার মনে হয়, সেটি হচ্ছে যে ফ্রি মিল। নিউ ইয়র্ক শহরে গত এই করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে গত 2 মাসে 32 মিলিয়ন খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। এবং এর ভিতরে এবং মেয়রের আজকে যে ঘোষণাটা দিয়েছেন, তিনি বলছেন যে আগামী মাসে 1 মিলিয়ন মিল তারা দেওয়ার পরিকল্পনা করেছেন, এবং 5 লক্ষ প্যাকেট মিল শুধু নিউ ইয়র্ক সিটির স্কুলগুলো থেকে সরবরাহ করা হবে। কারণ মেয়রের একটাই ঘোষণা, একটাই সিদ্ধান্ত, একটাই তার নীতি, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক শহরের কোনো মানুষ এই কথাটি গুরুত্বের সাথে উল্লেখ করেছে, যাতে না খেয়ে থাকেন এবং কোনোখানে যাতে ওনার থাকার কোনোখানে না হয়, শেল্টার যাতে কোনো না হয়, এই দুটি ব্যাপার মেয়র নিশ্চিত করতে চান। এবং তিনি এটাকে তার কর্মকাণ্ডের একটা বড় উল্লেখযোগ্য দিক হিসেবে সবাই সবসময় পরিচিত করছেন। এবং সেই হিসাবে কিন্তু যে কথাটি উনি আজকে স্বীকার করেছেন সাংবাদিক সম্মেলনে, যে উনি অভিযোগ পেয়েছেন যে কিছু কিছু মিল খাবার অযোগ্য এবং কিছু কিছু মিল হয়তোবা অনেকের পছন্দ হচ্ছে না। কারণ তারপরেও মেয়র একটি কথা বলেছেন যে হ্যাঁ, অভিযোগের সংখ্যা খুবই কম, তারপরে তারা চেষ্টা করছেন অভিযোগগুলোকে সামলে নিতে, অভিযোগগুলো কারেক্ট করতে। কিন্তু তিনি আবার আজকে একজন মহিলা 93 বছরের একজন মহিলার চিঠি পড়িয়ে শুনিয়েছেন, যে মহিলা সিটির এই ফুড সার্ভিসকে, এই খাবার ডিস্ট্রিবিউশন সিস্টেমের ভূয়সী প্রশংসা করে কবিতাও লিখেছেন, একজন 93 বছরের মহিলা। তো মেয়র মোটামুটি প্রস্তুত ছিলেন যে তিনি সমালোচনা শুনতে পাবেন খাবার, সেই জন্য তিনি কবিতাটাও সাথে করে নিয়ে গিয়েছিলেন। তো যাই হোক, এবং আরেকটা কথা মেয়র বলেছেন যেটি আমার মনে হয় আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এই কথাটা খুব গুরুত্বের সাথে আমি উল্লেখ করতে চাই। মেয়রের যিনি এই ফুড জার হিসেবে যাকে মেয়র মনোনীত করেছেন, যিনি খাওয়া দাওয়া তদারক করেন তার সহকারী, তিনি আবার সাংবাদিকদের বলেছেন যে তারা বেশ কিছু ভেন্ডরকে মানসম্মত খাবার পরিবেশন না করায় বাতিল করেছেন। কিন্তু এখনো তারা এই সিটির ভেন্ডিং প্রসেসটা, সেখানে মাইনরিটি এবং মহিলাদের যে মহিলারা যে সমস্ত বিজনেস আছে, তারা যে সিটির ভেন্ডিং প্রসেসে ভেন্ডর হওয়ার জন্য যে পরীক্ষা, যে কাগজপত্র তৈরি করতে, সেটা এখনো বেশ জটিল। এবং সেটা জটিল না হওয়া পর্যন্ত মাইনরিটি ওন বিজনেস কিংবা আমাদের বাংলাদেশে বিশেষ করে যারা খাবার সরবরাহ করেন, খুব উন্নত মানের খুব ভালো খাবার সরবরাহ করে, কিন্তু তারা সিটিতে কোনো খাবার সরবরাহ করতে পারে না, কারণ এই ভেন্ডিং সিস্টেমের। এবং এটাতে আমি মনে করি আমাদের সিটিতে যারা মূলধারা রাজনীতির সাথে সম্পৃক্ত, বিশেষ করে সিটির রাজনীতির সাথে, তারাও এই ব্যাপারটাতে আমাদের বাংলাদেশি ভেন্ডর যারা আছে তাদেরকে হেল্প করতে পারেন, এবং ইমিডিয়েটলি তাদের সেই কাজটি করা উচিত আমি মনে করি। কারণ এখানে প্রচুর ব্যবসার সুযোগ রয়েছে, যেখানে আমাদের রেস্টুরেন্ট ব্যবসায়ী এখন কোনো ব্যবসায়ী তেমন করতে পারছে না। এরপরে মেয়র আজকে যে হিসাবটা দিয়েছেন সেটা একটু বলি। মৃতের সংখ্যা যদিও এটা প্রতিদিনই উনি বলছেন, ওঠানামা করছে, সেই হিসাবে 3টি ইন্ডিকেটর, যেটি নিউ ইয়র্কের হিসাব একদিন পিছনে থাকে আপনারা জানেন, সেটি হচ্ছে 19 তারিখের হিসাব, যদিও আজকে 21 তারিখ। 19 তারিখের হিসাবে নিউ ইয়র্ক সিটিতে হসপিটাল অ্যাডমিশনটা কমে এসেছে, মাত্র 50 জনে দাঁড়িয়েছে। সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির হসপিটাল, কিন্তু এগুলি কিন্তু সিটির হসপিটাল, এবং যেখানে আইসিইউ তে ছিল 477 জন,
সে প্রায় 6 জন কমে গেছে আগের দিনের তুলনায়, এবং টেস্টিং এর রেজাল্টটা কিন্তু 1 পয়েন্ট বেড়েছে, 8% থেকে গিয়ে 9% হয়েছে, যদিও এটা সিগনিফিকেন্টলি এখনো লো। আরেকটি সিটির হসপিটালগুলোতে চাপ কমে এসেছে, তার একটা প্রমাণ হচ্ছে সিটির বেশ কিছু হসপিটালে নার্স এবং অন্যান্য ডাক্তারি পেশার সাথে জড়িতদের ছুটি দেওয়া শুরু হয়েছে, আগে যে এটি অলমোস্ট বন্ধই ছিল। অনেকে এখন ছুটি পেতে শুরু করেছেন, ডেজ অফ পাচ্ছেন, সেটিও একটি খবর। এবং খুব যদিও নিউ ইয়র্ক স্টেটের গভর্নর কিছু কিছু হসপিটালে ইলেকটিভ সার্জারির অনুমতি দিয়েছেন, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে এই করোনা ভাইরাসের বাইরে কোনো সার্জারি কিংবা কোনো চিকিৎসার এখনো হসপিটালগুলোতে সুযোগ দেওয়া হয়নি। তবে যতটুকু আমি জানতে পেরেছি, কিছু কিছু ডাক্তার এবং কিছু কিছু চিকিৎসা কেন্দ্র এই তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে শুরু করেছেন, টেলিমেডিসিনের পাশাপাশি ভিজিটিং অ্যাপয়েন্টমেন্টও দিতে শুরু করেছেন। আরেকটি যেটি মেয়র আজকে বলেছেন সেটা হচ্ছে যে তিনি ফল স্কুলে যে কথাটি বলেছেন মেয়র গতকালকে, ফল স্কুল চালু হবে, সরি সামার স্কুলের কথা, সেটি আজকে কিন্তু গভর্নর বলেছেন কোনোভাবেই টেলি লার্নিং ছাড়া এই স্কুল চালু করা যাবে না, ফলের আগে স্কুল চালু করা যাবে না। এবং ফলেও স্কুল চালু করার ব্যাপারটি এখন কিছুটা অনিশ্চিত হওয়া শুরু করেছে, বিশেষ করে শিশুদের যে রোগটি করোনা ভাইরাস সংক্রান্ত রোগটি পাওয়া যাচ্ছে, খবর পাওয়া গেছে, তার ফলে এই স্কুল কি সেপ্টেম্বরও খোলা যাবে কিনা সেই ব্যাপারে একটু সন্দেহ সৃষ্টি হচ্ছে। এবং গভর্নর বলেছেন যে আমাদেরকে অপেক্ষা করতে হবে জুলাইয়ের শেষ পর্যন্ত কিংবা আগস্টের শুরু পর্যন্ত, শেষ পর্যন্ত কি হয়। আর নিউ ইয়র্ক স্টেটের গভর্নর আজকে যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে যে গতকালকের তথ্য, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের সমস্ত হসপিটাল এবং নার্সিং হোম গুলো মিলিয়ে মৃতের সংখ্যা 105 জন, যেটি আগের দিন ছিল 112 জন। এবং গভর্নর বলেছেন হসপিটালাইজেশন ডাউন হচ্ছে, কমে আসতেছে, অর্থাৎ হসপিটালের উপর চাপ কমতেছে। এবং আরেকটি জিনিস হচ্ছে যেটি গভর্নর বলেছেন সেটি হচ্ছে যে ব্যবসায়ীদের জন্য একটু গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে যে যারা খুব ব্যবসা করেন সেলস ট্যাক্স এর ফাইলিং ডেটটা তিনি এখন মেয়ের 19 তারিখ থেকে বাড়িয়ে জুনের 22 তারিখ পর্যন্ত করেছেন। এবার ফেডারেল গভর্নমেন্টের কিছু খবর চলে আসি, সেটি হচ্ছে আমি তো আগেই বলেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন মার্কিন জাতীয় পতাকা আগামী 3 দিন অর্ধনমিত থাকবে। আরেকটি কথা হচ্ছে যে যেটা ট্রাম্প, আরেকটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে যে ট্রাম্প আজকে সরাসরি ঘোষণা দিয়েছেন যে এই প্যান্ডেমিক যতই বাড়ুক, মৃত্যুর হার যতই বাড়ুক, দ্বিতীয়বার কিন্তু আমেরিকার অর্থনীতি আর তিনি বন্ধ করবেন না। অতএব মৃত্যুর হার বাড়তে থাকলো, সংক্রমণ বাড়তে থাকলো, অর্থনীতি সচল থাকবে, কিন্তু কিভাবে সচল থাকবে মানুষ যদি আতঙ্কে কাজে না যায়, সেটি একটা বড় প্রশ্ন এখন দেখা দিয়েছে সেটা। এবং আরেকটি খুশির খবর, কিন্তু খুশি ঠিক বলবো না, একটু তৃপ্তির খবর যেটা বলি, স্যাটিসফ্যাকশন, সেটা হচ্ছে যে আজকে কানাডিয়ান সায়েন্টিস্টরা একটি গবেষণা করে একটি বলেছেন যে গাজার যে চাষ হয়, গাজার যে উপাদান, গাজার যে ভেষজ ব্যাপারটা, সেটা দিয়ে করোনা ভাইরাসের চিকিৎসা সম্ভব, এইটি তারা আজকে ঘোষণা দিয়েছেন কানাডিয়ান বিজ্ঞানীরা। আর আপনারা হয়তো অনেকে জানেন যে আমেরিকার কিছু কিছু স্টেটে অর্থনীতি সচল হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের চাপে, এবং সেখানেও এখন কিছু নেতিবাচক খবর আমরা পাচ্ছি, সংক্রমণ বেড়ে যাচ্ছে। আজকে আলাবামা থেকে একটি খবর পাওয়া গেছে যে ওই হসপিটালে আইসিইউ বেড এখন আর খালি নেই, এবং তারা হয়তো বা আবার বন্ধ করে দিতে হবে সবকিছু। আলাবামাতে মন্টগোমারি যে শহর, সেই শহরে হসপিটালের আইসিইউ বেড এখন সম্পূর্ণ ভরে গেছে, সেখানে আর কোনো রোগী নেওয়া যাচ্ছে না। আরেকটা খবর হচ্ছে যে আপনারা শিক্ষার ব্যাপারে একটু আগে বলেছিলাম, স্কুলের শিক্ষা, এখন দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া তাদের স্কুলের কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে স্যাট এবং এসিটি স্কোরের আর প্রয়োজন হবে না বলে ঘোষণা দিয়েছে। অতএব এটা ছাত্রদের জন্য একটা সুখবর। আরেকটি জিনিস হচ্ছে যে আমরা আনএমপ্লয়মেন্টের কথায় ফিরে আসি। আনএমপ্লয়মেন্টের আমেরিকার প্রতিটি বাড়ির অন্তত কমপক্ষে গড়ে একজন অন্তত এই করোনা ভাইরাসের কারণে চাকরি কিংবা জব থেকে বঞ্চিত হচ্ছেন, এবং এটি একটি খুবই হতাশার খবর। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি যেভাবে ন্যান্সি পেলোসি হাউসে যে বিলটি পাস করেছেন, সেই বিলের আনএমপ্লয়মেন্ট বিষয়টা নিয়ে তারা খুব সন্দিহান, তারা এই ব্যাপারে কোন রকম ছাড় আর দিতে চান না। এমনকি ন্যান্সি পেলোসি নেতৃত্বাধীন হাউস যে বিলে এই $600 প্রতি মাসে যে অতিরিক্ত দেওয়া হতো এই প্যান্ডেমিকের কারণে, সেটি আর বাড়াতে চাচ্ছেন না। কারণ হাউস বিলে
পাশ করানো হয়েছে যে এটি 1 জানুয়ারি পর্যন্ত বহাল থাকুক, কিন্তু সিনেট রিপাবলিকান লিডার মিচ ম্যাককনেল বলেছেন কোনো অবস্থাতেই তা করতে দেওয়া হবে না, কারণ এর ফলে অনেক মানুষ আর চাকরির আগ্রহই হারিয়ে ফেলছে। কারণ চাকরি না করে যদি বাসায় বসে অতিরিক্ত 600+ আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাওয়া যায়, এতে চাকরিতে লোক নিয়ে আসা যাচ্ছে না। এবং আমি খবর পেয়েছি অনেক প্রতিষ্ঠান যারা জব দিতেন, যারা ব্যবসা প্রতিষ্ঠান, তারা অলরেডি চিঠি পেতে শুরু করেছেন তাদের এমপ্লয়ীদের ব্যাপারে, এমপ্লয়ীদেরকে যোগাযোগ করতে বলা হচ্ছে। এবং আমার মনে হচ্ছে এই বিষয়টি আরেকটু টাইট করার চেষ্টা করা হচ্ছে। তবে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত সবাই $600 অতিরিক্ত আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাবেন, সেটি নিশ্চিত, সেই বিলটি সাইন করা হয়েছে। মোটামুটি আরেকটি খবর হচ্ছে, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে আরেকটি সেটা স্বাস্থ্যের একটা খবর দেই। নতুন গবেষণার খবর পাওয়া গেছে, সেটি হচ্ছে যে যারা একটু বয়স্ক মানুষ তারা নাকটা একটু সযত্ন রাখবেন, কারণ বয়স্ক মানুষের নাক দিয়েই নাকি করোনা ভাইরাস বেশি মাত্রায় সংক্রমিত হয়। তো যারা বয়স্ক আছেন আমাদের মতন, তারা তাদের নাকটা একটু সাবধানে রাখবেন। মাস্ক পরার সময় অনেকেই দেখা যাচ্ছে যে নাকটা ঢেকে রাখেন, নাকটা একটু নিচে নামিয়ে রাখেন, ঠোঁটের উপরে রাখেন। এটি করবেন না, কারণ নাকটাই মূল পয়েন্ট। আর শিশুদের ক্ষেত্রে সেটি অবশ্য না, এটা কিন্তু গবেষণার ফল, কারণ তথ্য এটা গবেষণা থেকে এটা পাওয়া গেছে। আর শেষ করার আগে একটা কথা বলে যাচ্ছি, শেষ করি। আমেরিকান গভর্নমেন্ট 300 মিলিয়ন ভ্যাকসিন কেনার জন্য অর্ডার পেশ করেছে ইংল্যান্ডের একটি কোম্পানির কাছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে। এটিও খুব আশাপ্রদ খবর। আর নিউ ইয়র্ক সিটির ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা থেকে জানেন ঈদ 2 দিন পরে অথবা 3 দিন পরে, আমি রোববারও হতে পারে, শনিবারও হতে পারে, চাঁদ দেখার পক্ষে। কিন্তু এবার কোথাও ঈদের জামাত হচ্ছে না এবং আমরা সবাই ঘরে বসে ঈদ করব। এবং এই ব্যাপারে আমার মনে হয় আর কোনো সন্দেহের অবকাশ নাই। যদিও কিছুটা সন্দেহ সৃষ্টি হয়েছিল গতকালকে গভর্নর যখন 5 জনের পরিবর্তে 10 জনকে ধর্মীয় সমাবেশ করার অনুমতি দিয়েছেন, তাতে অনেকে মনে করেছিলেন যে 10 জন করেও যদি নামাজ পড়ানো যায়, সেটি সম্ভব হচ্ছে না, কারণ নামাজের ক্ষেত্রে কনগ্রিগেশনের ক্ষেত্রে সেটা নিষেধাজ্ঞা আছে। এটা বোধহয় গভর্নর মেন করেছেন ফিউনারালের ব্যাপারে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, পরে আবার কথা হবে। আচ্ছা নাজমুল ভাই, থ্যাংক ইউ আপনাকে। ডক্টর শওকত আলী সাহেব কি নাক ডাকতে হবে কিনা এটা আমি জানতে চাচ্ছি। ডক্টর আমার শওকত নাক সাহেব কি নাক আমার ডাকতে নাক হবে? এত উচ্চ না। আমাদের নজমুল হাসান সাহেবের যেভাবে নাক উনি টানলেন, আমার নাক টানার প্রয়োজন নেই। আর নাক অত উচ্চ না। আমি 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 দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে এই মাত্র একটি খবর আমি আমার মনে হয় নাজমুল ভাই পরে আমরা একটু আলোচনা করতে পারি সংক্ষেপে। সেটি হচ্ছে, আমি জাস্ট হেডলাইন পড়ে যাচ্ছি যে all NYC public school families will receive $420 per child for food benefit through federal coronavirus relief effort. আপনাকে নিউজটা আমি একটু আগে শেয়ার করেছি। ফুড বেনিফিট, জি, ফুড কুপন। এটা যেখানে এটা বলছে যে every public school student who in New York City will soon receive more than 400 to help pay for food while school building are shut down regardless of family income. এটা আমরা মনে হয় একটু পরে আমরা আলোচনা করি। আমাদের যারা দর্শক আছেন তাদের প্রত্যেকের ফ্যামিলিতেই বাচ্চারা আছে এবং প্রত্যেক বাচ্চাকে যে 400 করে, জি, স্কুল গোয়িং বাচ্চা থাকতে হবে। রাইট, স্কুলে বাচ্চা থাকতে হবে। আর যাই হোক, এটা আমরা একটু পরে আলোচনায় আসছি। দর্শক, আপনাদের সাথে আমি আরো কয়েকজন আমাদের প্যানেলের যারা আছেন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর বর্ণালী হাসান। তিনি বলবেন যে আমাদের এই ঈদের সময় কিভাবে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবো এবং আগামীতে কোনো ধরনের আমাদের স্বাস্থ্যের কোনো হুমকি আছে কিনা করোনা নিয়ে। আমাদের সাথে আছেন ইন্ডিয়া হোমসের প্রোগ্রাম ডিরেক্টর সিলভিয়া শিকদার। সিলভিয়া, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আছেন সারানাইয়া পিএলএ, যিনি ডেপুটি ডিরেক্টর ইন্ডিয়া হোমস, আপনাকে শুভেচ্ছা। ইউ আর ওয়েলকাম সারানাইয়া, ইউ আর ওয়েলকাম। আছেন নার্গিস আহমেদ, ডিরেক্টর দেশি সিনিয়র সেন্টার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ইউ আর অলসো দ্য লিডার অফ আওয়ার কমিউনিটি। এন্ড তীর্থ দত্ত, কুইন্স কালচারাল লিয়াজো, NYC সেন্সাস, ইউ আর অলসো ওয়েলকাম। তীর্থ দত্ত, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর শওকত আলী, যিনি একজন শিক্ষক এবং ইকোনমিস্ট। আছেন আব্দুল চৌধুরী জাকির, আমাদের সাথে আছেন, তিনি আজকে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন এবং পরে আমাদের সাথে যুক্ত হবেন অ্যাটর্নি নাজমুল আলম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একের পর এক আসবো। আমরা সিলভিয়া শিকদার, আপনার কাছে যাচ্ছি। প্রথমেই যে সিনিয়রদের জন্য ইন্ডিয়া হোম কি করছে আমি জানতে চাই, এটা সংক্ষেপে।
ধন্যবাদ তাহের ভাই এবং প্যানেলে যারা রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চাই ইন্ডিয়া হোম কি করছে। তো ইন্ডিয়া হোম একটি নন প্রফিট অর্গানাইজেশন, আমরা সিনিয়রসদেরকে নিয়ে কাজ করি। এই মুহূর্তে আমরা আসলে আমাদের সিনিয়র সেন্টার প্রোগ্রাম গুলোকে বন্ধ রেখেছি, বাট আমাদের সিনিয়র সেন্টারটা চলছে না, বাট ভার্চুয়ালি আমরা অ্যাক্টিভ রয়েছি। আমাদের সমস্ত অ্যাক্টিভিটিস গুলো ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসছে, লাইক আমরা ওয়ান অন ওয়ান কাউন্সিলিং যেটা আগে করতাম আমাদের অফিসে, সেটা আমরা ওভার দ্য ফোনে করছি। এবং আমাদের বিভিন্ন ভার্চুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে রয়েছে ক্রিয়েটিভ এজিং প্রোগ্রাম, কেস ম্যানেজমেন্ট সার্ভিস আমরা প্রোভাইড করছি, আমরা যোগা এক্সারসাইজ করছি, তারপর হেলথ অ্যান্ড ওয়েলনেস টক্স যেটা সেটা চলছে। এগুলোর পাশাপাশি সবচেয়ে বড় যে সার্ভিসটা ইন্ডিয়া হোম এই মুহূর্তে প্রোভাইড করছে সেটা হচ্ছে হোম ডেলিভার্ড মিল সার্ভিসেস। তো হোম ডেলিভার্ড মিল সার্ভিসেসটা হচ্ছে যারা আমাদের সিনিয়র সেন্টারের রেগুলার মেম্বার্স ছিলেন, স্পেশালি দেশি সিনিয়র সেন্টার মেম্বার, আমাদের বাংলাদেশি কমিউনিটিরা যারা রেগুলারলি আমাদের সেন্টারে আসতে, তারা কংগ্রিগেট মিলটা এখন আর পেতে পারছে না, কিন্তু আমরা হোম ডেলিভার্ড মিল সার্ভিসটা তাদের জন্য স্পেসিফিক প্রোভাইড করে যাচ্ছি। আমরা মার্চের 23 তারিখ থেকে এই সার্ভিসটি শুরু করেছি। ইনিশিয়ালি অনেকগুলো ফ্যামিলিকে এই সার্ভিসটা প্রোভাইড করা হয়েছে, কিন্তু আমাদেরও কিছু ফান্ডিং সিচুয়েশনের কারণে আমরা এই মুহূর্তে খুব বেশি মানুষকে প্রোভাইড করতে পারছি না। 100 সিনিয়র্স পার ডে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি মিল সার্ভিসটি পাচ্ছে, বাট সেটার বাইরে আমরা গ্রোসারি ডেলিভারি করছি, যেটা হচ্ছে দেশীয় গ্রোসারি, যেটা সেটা প্রায় আমরা 200 সিনিয়র্স বেশি প্রোভাইড করেছি। তাছাড়াও আমরা কেস ম্যানেজমেন্ট সার্ভিসটা প্রোভাইড করছি, যেটা ফোনের মাধ্যমে করছি, এবং ওয়েলনেস চেক আপ কল আমাদের প্রত্যেকটা স্টাফ আমাদের সিনিয়রসদেরকে ফোন করছে, মানে ইচ স্টাফ এভরিডে লাইক 100 ফোন কলস মেক করছে। আমরা মানডে থ্রু ফ্রাইডে অ্যাক্টিভ রয়েছি। বাট এগুলো ছাড়াও আমরা মেন্টাল হেলথ কাউন্সিলিং এর উপর জোর দিচ্ছি, কারণ আমরা সবাই সোশ্যাল আইসোলেশন একটা বড় প্রবলেম, এবং সিনিয়রসদের আসলে কথা শোনার মতো কোনো মানুষ নেই। বাসায় অনেক মানুষ, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তারা একা। সো তারা রেগুলারলি আমাদের সিনিয়র সেন্টার অ্যাক্টিভিটিস গুলোতে পার্টিসিপেট করতো, যেটা এখন পাচ্ছে না। সো আমাদের লাইক সেন্টার ডিরেক্টর নার্গিস আপা, আমাদের কেয়ার কোঅর্ডিনেটর গৌরব, আমাদের ক্রিয়েটিভ এজিং ডিরেক্টর কবিতা, তারা প্রত্যেকে ওয়ান ফোন কাউন্সিলিং যেটা বলে, সাপোর্টিভ কন্ট্যাক্ট যেটা বলে, তারা প্রতিনিয়ত করছে। আমরা বলছি না 9 to 5, কিন্তু 9 to 5 আসলে কাজ হচ্ছে না, লাইক রাত 9টা 10টা পর্যন্ত কাজ হচ্ছে। ইভেন এখন রোজার মাস, আমি নার্গিস আপার কাছ থেকে শুনেছি সিহরি টাইমেও আমাদের সিনিয়রসরা ফোন করে, এবং আমরা তাদেরকে বলি না যে না এখন কথা বলা যাবে না। সো দিজ আর দ্য সার্ভিসেস উই আর প্রোভাইডিং। বাট বিসাইডস দ্যাট ইন্ডিয়া হোম এই মুহূর্তে সবচেয়ে বড় যে কাজটি করছে সেটা হচ্ছে সেন্সাসের কাজটি শুধুমাত্র আমরা সিনিয়রসদের জন্য করছি না, আমরা পুরো নিউ ইয়র্ক সিটিতে, স্পেশালি আমরা কুইন্স এরিয়াতে সার্ভিসটা প্রোভাইড করছি। আর যদি আপনি আমাকে আরেকটু বলার সময় দেন, সেক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাই। সিনিয়রসরা অনেকেই স্ন্যাপ বেনিফিটের জন্য অ্যাপ্লাই করে থাকে, এবং তারা জানে না সেটা রিসার্টিফিকেশন কিভাবে করতে হবে বা কি কি ডকুমেন্টস সাবমিট করতে হবে। তাদের জন্য সুসংবাদ যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে এই প্যান্ডেমিকে তাদের কোনো রিসার্টিফিকেশন করতে হবে না, ওটা অটো রিনিউ হয়ে যাবে। আর কেউ যদি দেখে যে তাদের স্ন্যাপ বেনিফিটটা বন্ধ হয়ে গেলে, তারা দেখবে তাদের কেসটা অ্যাক্টিভ রয়েছে কিনা। এখন যদি বিষয় হচ্ছে তাদের যদি অনলাইন অ্যাকাউন্ট থেকে থাকে, তারা নিজেরাই সেটা না পারে, তারা আমাদেরকে ডিরেক্টলি ফোন করতে পারে। আর আমাদেরকে ফোন করা ছাড়াও আরেকটা জিনিস হচ্ছে, তারা যদি কখনো অ্যাপ্লাই নাও করে থাকে, নিজেরা অ্যাপ্লাইও করতে পারবে, সেটা তারা অনলাইনে করবে। অ্যাক্সেস HR এর একটা অ্যাপ রয়েছে, সেটা থ্রুতে ওরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার সমস্ত ডকুমেন্টস গুলো তারা অনলাইনেই সাবমিট করতে পারবে, এবং আফটার দ্যাট 1 মাসের মধ্যে তারা ফোন কল পেয়ে থাকবে। এখন বিষয় হচ্ছে যে 1 মাস সময়টা, মানে এটা আসলে লেন্দি, কিছু করার নেই। প্যান্ডেমিকের সবচেয়ে নেগেটিভ দিকগুলো এগুলো, কারণ অফিসগুলো বন্ধ, এটা একটা। সেকেন্ড থিং হচ্ছে, আমি প্রচুর সিনিয়রসদেরকে দেখি তারা আমাদেরকে ফোন করে বলছে তারা স্টিমুলাস চেকটা অনেকে পেয়েছে, অনেকে পায়নি। সেক্ষেত্রে একটা জিনিস জানতে হবে, স্টিমুলাস চেকটা শুধুমাত্র যারা ইউএস সিটিজেন এবং যারা লফুল পার্মানেন্ট রেসিডেন্ট তারাই পাবে। আর অনেক সিনিয়রসরা স্টিমুলাস চেক পাবেন যারা SSI, SSDI, ডিসেবিলিটি বেনিফিট, রিটায়ারমেন্ট বেনিফিটস অথবা সার্ভাইভার্স বেনিফিট পাচ্ছে। তাদের কিছু করতে হবে না, তারা অটো তাদের ওই পেমেন্টটা হবে। এই ক্ষেত্রেও কিছু বলা রয়েছে। অনেক সিনিয়রসরা বলবে আমি SSI পাচ্ছি, কিন্তু কেন আমি স্টিমুলাস চেক $1200 পেলাম না। সেক্ষেত্রে তাদেরকে চিন্তা করে দেখতে হবে, তাদেরকে কেউ
তাদের ফ্যামিলি মেম্বার্সরা কি ডিপেন্ডেন্ট দেখাচ্ছে কিনা। যদি কেউ তাকে ডিপেন্ডেন্ট দেখিয়ে থাকে তবে তারা স্টিমুলাস চেকটা পাবে না। আর যদি ডিপেন্ডেন্ট না দেখানো হয়ে থাকে, তাতে যদি তারা ট্যাক্স ফাইল নাও করে থাকে, ওনারা স্টিমুলাস চেকটা পাবে। আর সেটার জন্য সহজ পদ্ধতি, আমাদেরকেও ফোন করা লাগবে না, তারা নিজেরাই ঘরে বসে চেক করে দেখতে পারবে স্টিমুলাস চেকটার জন্য তারা এলিজিবল কিনা। জাস্ট গুগলে গিয়ে গেট মাই পেমেন্ট লিখে IRS এর ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে গেট মাই পেমেন্টে গিয়ে একটা অপশনস আছে যে এটা অথরাইজড ইউজারদের জন্য। তো সেখানে গিয়ে তারা শুধুমাত্র তাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ডেট অফ বার্থ, তাদের অ্যাড্রেস দিয়ে যদি সাবমিট করে, অটো সেটা বলে দিবে তারা এলিজিবল কিনা, তাদেরটা পাঠানো হয়েছে কিনা, তারা পেয়েছে কিনা। যদি এরকম হয়ে থাকে যে তারা এলিজিবল, এখনো পায়নি, এখনো তাদের সময় আছে, মে মাসের 31 তারিখ পর্যন্ত তারা অপেক্ষা করে দেখতে পারে। আর যদি এরকম হয় যে ওখানে বলে দেওয়া হয়েছে আপনাদের চেক অলরেডি পাঠানো হয়েছে, সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করতে হবে। যদি না পেয়ে থাকে তারা IRS এ যোগাযোগ করবে, কারণ এইটি সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে আসছে না, এই টাকাটি আসছে ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে আসছে। সো তারা ট্রেজারি ডিপার্টমেন্টে ডিরেক্টলি যোগাযোগ করবে। তো এই তথ্যগুলো নিয়ে যদিও তাদের কোনো সমস্যা থেকে থাকে, আমরা তো রয়েছি, আমাদেরকে ফোন করতে পারে, আমরা তাদেরকে ডেফিনেটলি এই বিষয়ে সহযোগিতা করব। থ্যাংক ইউ। আপনি যে বেনিফিটের কথাগুলো বলেছেন, অল আর ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। এবং আপনি জানেন যে আমাদের কমিউনিটিতে সিনিয়র সেন্টার হিসেবে তেমন কোনো এখন পর্যন্ত বাংলাদেশি কমিউনিটিতে তেমন কোনো প্রতিষ্ঠান নেই। আপনারা কাজ করছেন ইন্ডিয়া হোমস, ইটস এ গ্রেট থিং আপনারা যেটা করছেন। তো আপনাদের সাথে এই যে সিনিয়র যারা আছেন বা অন্য যে কোনো বিষয় যেগুলো বললেন আপনি, আনএমপ্লয়মেন্ট বা বিভিন্ন সুযোগ সুবিধা, এই বিষয়ে আপনাদের হেল্প যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? তারা আমার নাম্বারে ডিরেক্টলি ফোন করতে পারে। আমার নাম্বার হচ্ছে 9178620514। আমি আবার বলছি 9178620514, কিন্তু মনে রাখতে হবে 925 এটা অফিস নাম্বার। তো যদি রাত 10টার সময় ফোন করে হয়তো বা সেই নাম্বারে পাওয়া যাবে না, তারা ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারে। ভয়েস মেসেজ দিলে ডেফিনেটলি ওয়ার্কডেতে আমরা তাদেরকে রিচ আউট করব। এবং আরেকটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, উনি হচ্ছেন আমাদের কেয়ার কোঅর্ডিনেটর এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর। উনার নাম গৌরব নয়ন। উনার ফোন নাম্বার হচ্ছে 9178626821। আবারও বলছি 9178626821। তো উনিও মানডে থ্রু ফ্রাইডে। আর তাছাড়া নার্গিস আপা ওনার নাম্বারটা ডেফিনেটলি যখন উনি বলবে ওনারটা দিয়ে দিবেন। ওনার নাম্বার আমরা নিয়ে নেব পরে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। যে কোনো একজনকে আমাদের ফোন দিলে ডেফিনেটলি আমরা সেই সার্ভিসগুলো প্রোভাইড করব মানডে থ্রু ফ্রাইডে 9 to 5। ওকে, শিওর, থ্যাংক ইউ। Saranaya Pillai, we are talking to you right now. Could you please tell us exactly how is the situation of the census, which is very important for the community, but because of the pandemic, I don't know how it's going. Could you please tell us a little bit what's going on and what kind of help you need and what is the importance of this? Definitely, and thank you for having us. The census is very important. It's very simple and yet has such a huge impact. It's a form that you fill out, and every person living in the United States has to be counted in that form and accounted for, regardless of what your citizenship status is, regardless of when you came to the US. If you're living in the US for a majority of the time, then you need to be counted on the census. And why it's so important, especially now during this pandemic, we're seeing the effects of how the response data in 2010 was every 10 years it's counted. So this is something every 10 years we're counting. In 2010, there was an undercount in New York City and in Queens. And Queens was especially hard hit during this pandemic, unfortunately. And if we know, by knowing how many people are inside living in Queens or living in New York City, we're able to see, you know, how many, even if there's a coronavirus vaccine that's coming, that would be impacting us in the next few months. The census data would be able to tell the federal government, hey, there's this many people living in Queens, there's this many people living in New York, and so they would be able to resource our hospitals, our schools accordingly, our community centers. So essentially, it has a very big impact on a larger scale. And so completing the census, while, you know,
you might ask, like, am I going to get money directly from it? It's while it might not have a direct impact in the sense of like you getting a check in the mail, you're going to see your community have an impact. And this is where we have to urge our entire communities, our neighbors, our families, our friends to complete the census, because if we all do this together, we will all see an impact. We'll see, oftentimes you'll see the people that will sit there and complain about, oh, the buses are like this, the schedule is bad, the roads are bad. Well, what did you do to be able to improve that? You have this moment to be able to make a difference. And, when we see our community in crisis, this is our moment to be able to, put in just 10 minutes. It's literally can take under 10 minutes to complete the census and to make sure that we are all getting our communities counted. And I want to note in communities where there's a big Bangladeshi community in Jamaica, the response rate is 41%. So if only 41% of the people are counted, you're only going to get 41% of resources that that our community will see. So this is going to have an impact on us if we don't all, do our role and make sure that every household is counted in the census. It's very basic information. Yeah. থ্যাংক ইউ সো মাচ। আমি দর্শক আপনারা জানেন যে আমরা অনেকের সাথে কথা বলছি। আমি যাচ্ছি নার্গিস আহমেদ আপনার কাছে। আপনি তো বাংলাদেশি কমিউনিটি লিডার, ইউ আর দ্য ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ওমেন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ সোসাইটি অফ নিউ ইয়র্ক, যেটা আপনি ইতিহাস সৃষ্টি করেছিলেন। আমি জানতে চাই আপনার কাছে যে এই যে সেন্সাসের কথা যেটা বললো সে, এই সেন্সাসের ব্যাপারে বাংলাদেশি কমিউনিটির সাথে আপনারা কিভাবে কাজ করছেন? আপনি তো ডাইরেক্টর দেশি সিনিয়র সেন্টার, বা আপনি একটি এরিয়াও আপনি আপনার নিয়ন্ত্রণে আছে এবং আপনি বাংলাদেশি কমিউনিটির একটা পরিচিত মুখ। এইসবে বাংলাদেশি কমিউনিটির সাথে কিভাবে ইন্ডিয়া হোম কাজ করছে এই সেন্সাসের যে মেসেজকে স্প্রেড আউট করার জন্য? আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমত আসলে আমাদের যেটা হচ্ছে ইন্ডিয়া হোম থেকে তো অলরেডি আমরা এটার ব্যাপারে কাজ করছি, আপনারা শুনছেন এতক্ষণ ধরে। আর আমি আমাদের সোশ্যাল যে গ্যাদারিং গুলো হয়, যেটা এখন হচ্ছে না যদিও, কিন্তু আমরা চেষ্টা করছি আমি যেসব সংগঠনের সাথে ইনভলভ আছি বা যেসব সংগঠনের আমাদের বাংলাদেশি কমিউনিটি যেসব সংগঠকদের আমি চিনি, আমার সাথে কথা হয় টাইম টু টাইম, তাদেরকে সবসময় রিকোয়েস্ট করছি যে ওনাদের সংগঠনের মাধ্যমে যেন ওনারা মানুষকে এটা জানান দেন। যেমন বাংলাদেশ সোসাইটির বর্তমানে যিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট আছেন তার সাথেও আমি আলাপ করেছি, তাদের কাছ থেকে আমরা তাদের মেম্বারশিপ ফাইলগুলো চেয়েছি যে আমরা কিভাবে তাদের ফাইলগুলো নিয়ে বা তাদের নামগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তো উনি আমাকে সহযোগিতা করবেন বলে বলেছেন। আর এদিকে আমার যে সংগঠন আরেকটি আছে ড্রামা সাইকেল প্রতিটি মেম্বার ওনারা এখন নাম কালেক্ট করছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকেই পাচ্ছেন তাদের সাথে কথা বলছেন। সুতরাং আমি আমার সোর্সের মধ্যে যারা আছে, আমার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে আমি অলওয়েজ নক করছি সেন্সাসের জন্য একটু কাজ করবার জন্য। কারণ এটি আমাদের নিজের জন্য না, এটি আমাদের কমিউনিটির জন্য, আমাদের সকলের জন্য। কেউ যেন মনে না করে আচ্ছা আমি আমেরিকায় আছি, আমার কি আছে, কি হবে না হবে, অন্যান্য কমিউনিটিতে আছে, কিন্তু না, আমাদের কমিউনিটিকে আমাদের দেখতে হবে। আজকে যে এই যে প্যান্ডামিকের সময় আমরা যে অনেকেই বলছে আমরা এটা পাচ্ছি না ওইটা পাচ্ছি না, কিন্তু কারণ আমরা কাউন্টেড হইনি। সেন্সাসটা মূলত হচ্ছে হেড কাউন্টিং। যারা এদেশে আছে প্রতিটি মানুষের জন্য প্রতিটি মানুষের হেড কাউন্টিং লাগবে, সেই জন্যই কিন্তু সেন্সাসটা করা হয় এভরি 10 years, তাই না? তো 1790 সালে এটা শুরু করেছিল ফেডারেল গভর্নমেন্ট এবং সেটা শুরু হয়েছিল এভরি 10 years হয়। তা আমাদেরকে এটা বুঝতে হবে যে এটা আমাদের নিজেদের ইন্টারেস্টের জন্যই কিন্তু আমাদের করতে হবে। আজকে আমি যদি নিজের কাউন্টেড না থাকে তাহলে আমি কিন্তু বেনিফিট পাবো না এই গভর্নমেন্ট থেকে, তাই না? তো সেই জিনিসটা আমাদের কমিউনিটি যদি একটু বুঝে, আর না বুঝলেও তো আমরা আছি বোঝানোর জন্য। এবং কেউ যদি ফর্ম ফিল আপ করতে তাদের যদি কোনো অসুবিধা হয়, কোনো রকমের যদি অসুবিধা হয়, বুঝতে পারেন না, আমাদেরকে প্লিজ আপনারা রিচ করবেন। আমরা আপনাদের এক্স্যাক্টলি ওয়াক থ্রু করাবো যে কিভাবে ফর্মগুলো ফিল আপ করতে হবে। আর যদি আমাদের নিজেদের ফিল আপ করতে হয়, আপনাদের শুধু দায়িত্ব হচ্ছে আপনাদের নাম, অ্যাড্রেস, জাতীয় যাবতীয় বিষয়গুলো আমাদেরকে জানানো, আমরা নিজেরাই আপনাদের ফর্মটা ফিল আপ করে দেবো। তো এটি আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে লোকজন? আপনার সাথে যোগাযোগ করতে হলে হাউ পিপল ক্যান কন্টাক্ট? আমার সাথে যোগাযোগ, লাস্ট প্রোগ্রামে আমার নাম্বার দিয়েছি। আমার 3টা নাম্বারে সবাই অনবরত ফোন করছে, বাসার নাম্বার, আমার ব্যক্তিগত সেল নাম্বার এবং অফিসের সেল নাম্বার। তো আমি প্রথমে অফিসিটা দিচ্ছি 718-697-9441, 718-697-9441, এটা আমার অফিসের সেল। আমার পার্সোনাল সেল হচ্ছে 917-833-8974,
এবং বাসার ফোন নাম্বার হচ্ছে 718-658-6094। আমি অনবরত আমার 3টি ফোনে অল ডে লং ফোন কল পাই। তো আশা করি আপনারা এই সেন্সার মানে খাবারের ব্যাপারে যেরকম ফোন করতে পারছেন, আমি আশা করি আপনারা আগামীতে আমাকে সেন্সাসের ব্যাপারে ফোন করবেন। যে আপা আমি সেন্সাসে ইনক্লুড হতে চাই, কিভাবে করব আপনি আমাকে একটু সহযোগিতা করেন, আমি এই কলগুলো আর একটু বেশি করে পেতে চাই। থ্যাংক ইউ সো মাচ নার্গিস আহমেদ। আমরা আশা করি যে আমাদের দর্শক যারা আছেন তারা সেন্সাসের ইম্পর্টেন্সটা বুঝবেন। আমি দর্শকদের বলবো যে আজকে আমরা আমাদের যে প্যানেলে যারা আছেন অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে সবাই আছেন। আমাদের সাথে আছেন ডক্টর বর্ণালী আছেন, ডক্টর শওকত আলী এবং আব্দুর ওয়াহিদ চৌধুরী জাকির, উনি আছেন। আমরা ওনাদের সাথে আসছি একটু পরে। আমি যাচ্ছি এটা শেষ করে ফেলবো আমরা সেন্সাসের বিষয়টি। তীর্থ, আপনার কাছে যাচ্ছি যে আপনি কিভাবে কাজ করছেন সেন্সাস নিউ ইয়র্ক সিটি এবং আপনি এর কিভাবে সমন্বয় করছেন বাংলাদেশি কমিউনিটির সাথে? এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা আমাদের কমিউনিটিতে আমরা শুনতে পাচ্ছি যে সেন্সাসের, আপনি জানেন যে আমরা নিজেরা অনেকগুলো প্রোগ্রামে গিয়েছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কিরকম যেন আইসোলেটেড অবস্থার মধ্যে নিউ ইয়র্ক সিটি সেন্সাস কাজ করছে। ইভেন মিডিয়ার সাথে কোনো যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি না। আমার কাছে কালকে একজন ফোন করেছিলেন জামাইকার, আপনাদের নিউ ইয়র্ক সিটি সেন্সাসের একজন, উনি আমার কাছে হেল্প চাচ্ছেন ফ্রি কাজ করে দেওয়ার জন্য। আমি বলছি নিউ ইয়র্ক সিটির তো অব্লিগেশন, তাদের তো অনেক কাজ আছে, এই কাজগুলো আমাদের সাথে সমন্বয়ের আমার কাছে মনে হচ্ছে ইটস এ বিগ কোঅর্ডিনেশন গ্যাপ। আপনি কিভাবে বলবেন এটা? ধন্যবাদ তাহির ভাই। তো আমি নিউ ইয়র্ক সিটি সেন্সাস 2020 সাথে একজন কালচারাল লিয়েজন হিসেবে আছি। মানে হচ্ছে আমি সাউথ এশিয়ান এবং ইন্ডো ক্যারিবিয়ান যেসব কমিউনিটি গুলো আছে তাদের সাথে আমি সেন্সাস নিয়ে কাজ করছি। তো আমার মেইন কাজ হচ্ছে তাদেরকে বোঝানো যে সেন্সাস কেন গুরুত্বপূর্ণ এবং সেন্সাসে অংশ নেওয়াতে যেসব সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে আগামী 10 বছর পর্যন্ত। তো এটি একটি, এবং আরেকটি বিষয় হচ্ছে যে কোঅর্ডিনেশনটা গ্যাপ হয়েছে, কারণ মূলত আপনার এই করোনা ভাইরাসের জন্য তো অনেক কিছু আপনার অন্যভাবে প্ল্যান করা ছিল, কিন্তু আপনার করোনা চলাকালীন আপনার যেটা হয়েছে যে অনেক কিছুতে গ্যাপ হয়ে গেছে। যেমন আপনার ধরেন ফুড ডিস্ট্রিবিউশন, অনেক সংস্থা হয়তো আমাদের থেকে গ্র্যান্ট পায়নি, কিন্তু তারা ফুড ডিস্ট্রিবিউশন করছে এবং তাদের সাথে আমরা হয়তো কাজ করছি ফ্লায়ার বিতরণ করার জন্য, যে সেন্সাসের ফ্লায়ারটা। তো তোমরা যখন ফুড ডেলিভারি দিবে তখন তোমরা অবশ্যই যাতে সেন্সাসের ফ্লায়ারটা ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও। তো একটা বিষয় হচ্ছে যে আপনার এই যে সেন্সাস, আমি যে একটি সময় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই করোনা ভাইরাস চলাকালীন সেন্সাসে অংশ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2010 সালে আপনার দেখা গিয়েছে যে মাত্র 62% এর নিচে মাত্র মানুষ সেন্সাসে অংশ নিয়েছিল। কিন্তু এবং তার ফলে আপনার দেখা গিয়েছে যে আমাদের হাসপাতালে তেমন কোনো সরঞ্জাম নাই, মানে ইকুইপমেন্ট নাই, এবং আমাদের অ্যাফোর্ডেবল হাউজিং, সাশ্রয়ী মূল্যের যে বাসা বাড়ির যেটা দরকার সেগুলিও আমাদের কুইন্স এলাকায় তেমন একটা নির্মাণ করা হয় নাই। তো এবং বাসা বাড়ির যে আমাদের যে সংকট এবং যে হাসপাতালের যে সংকট, এটা আমাদের এই মহামারীর প্যান্ডেমিক চলার সময় আমাদের একটা বিশাল বড় একটা প্রভাব ফেলেছে আমাদের দৈনন্দিন জীবনে। কারণ আমরা দেখা যাচ্ছে আমরা যারা ইমিগ্রেন্ট নিউ ইয়র্কবাসী, আমরা দেখা যাচ্ছে যে আমরা প্রায় এক বেডরুমে বা 2 বেডরুমে অনেক 3-4 জন, 5-6 জন, 7-8 জন অনেকজন হিসেবে অনেকজন থাকে, কারণ বাসা ভাড়া অনেক বেশি। এবং এর 2010 সালে যেহেতু আমরা অনেকে সেন্সাস পূরণ করিনি, এই জন্য আমাদের অ্যাফোর্ডেবল হাউজিং তৈরি করা হয়নি আমাদের কমিউনিটিতে বা নেবারহুডে আর কি। তো এই জন্য আমাদের আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে আমরা যাতে অবশ্যই এই 2020 সালের সেন্সাস বা বাংলার যাকে বলে লোক গণনা, তা অবশ্যই যাতে পূরণ করি। এবং এই পূরণ করাতে আমরা যেসব সুযোগ সুবিধাগুলো পাবো সেগুলো হচ্ছে যেগুলো আমাদের কমিউনিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে আমাদের ফুড স্ট্যাম্প, মেডিকেয়ার, স্কুল, হাসপাতাল, অ্যাফোর্ডেবল হাউজিং, এবং বিভিন্ন সব ধরনের সরকারি যেসব প্রোগ্রামগুলো আছে ওগুলোর আমরা সব সুযোগগুলো পাবো। এছাড়াও আমরা সরকারের কাছে সঠিক প্রতিনিধিত্ব পাবো আর কি। আর আমরা যেভাবে কাজ করছি সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে কমিউনিটি ভিত্তিক সংস্থাগুলো যেগুলো আছে
যেমন ধরুন ইন্ডিয়া হোমের সাথে আমরা খুবই ক্লোজলি কাজ করছি, এবং ওনারা এবং দিনরাত আমরা জানি যে ওনারা দিনরাত অনেক কাজ করছেন যে নিশ্চিত করার জন্য যে তাদের মেম্বাররা এবং তারা যে এরিয়াতে কাজ করে ওখানকার কমিউনিটি মেম্বাররা যাতে সেন্সাসটা পূরণ করে। এবং তাদেরকে আমরা ফ্লায়ার দিয়েছি, এবং অন্যান্য সংস্থাও আছে তাদেরকে ফ্লায়ার দিয়েছি, এবং ওই ফ্লায়ারের আমাদের অনেক বিভিন্ন ভাষায় আমরা ফ্লায়ার গুলো অনুবাদ করা হয়েছে আর কি। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা একটু শর্ট করে বলবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। আর তো মেইনলি আমরা ধরেন এই ইন্ডিয়া হোমের মতো যারা সংস্থাগুলো আছে এবং যারা ধরেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বা হাই স্কুল বা নাইচার বিল্ডিং, এদের সবার সাথে আমরা কাজ করছি এবং ফোনের মাধ্যমে তাদেরকে যোগাযোগ করছি যাতে সেন্সাসটা পূরণ করতে হয়। আর যদি কারোর যদি এই সেন্সাস পূরণ করতে হয় তাহলে অবশ্যই আপনারা ইন্ডিয়া হোম সিলভিয়া শিকদার আছেন, ওনাকে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমার নাজমুল আহসান সাহেব, উনি অনেকদিন থেকে এখানে সাংবাদিকতা করেন। উনি নিজেও জানেন যে একমাত্র ইন্ডিয়া হোম ছাড়া এখানে যে আরো অনেক সংগঠনের কথা বললেন আপনি, রাইট? আমাদের সাথে আমরা কাউকেই দেখি নাই যে এই বিষয়ে খুব একটা মাঠে দেওয়ার, হয়তো তারা ভিতরে আছেন, বাট আমরা খুব একটা, আমাদের চোখে পড়ছে না খুব একটা তাদের অ্যাক্টিভিটিস। আমি এই বিষয়ে নাজমুল ভাইকে পরে কথা বলতে বলবো। আমি যাচ্ছি ডক্টর বর্ণালী হাসান আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনের অগ্রগতি কতটুকু, আবার সেকেন্ড টাইমে এটা কিভাবে আসার আশঙ্কা আছে কিনা, বাট সামনে ঈদ আসছে, ঈদে আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা কিভাবে মেনটেন করবো। আমরা প্রত্যেকেই জানেন, আপনাদের আত্মীয় স্বজন ভাই বোনেদের বাড়িতে আমরা যাই, গিয়ে আমরা একসাথে খাওয়া দাওয়া করি, বসি, গল্প করি, কাপড় পরি, আনন্দ করি। এই বিষয়টা কিভাবে করবো এটা আপনার কাছে জানতে চাইবো। আর দর্শকদের আরেকটা বিষয় বলবো যে নাজমুল হাসান সাহেব আবার একটু পরে আসবেন উনি, এবং সে বলবেন যে এই যে স্টুডেন্টদের ব্যাপারে নিউ ইয়র্ক সিটি যে $400 করেন নাজমুল ভাই, জি $420 করে প্রতি স্টুডেন্টকে দেবে, এই বিষয়ে তিনি একটু ব্যাখ্যা করবেন। আর শেষে আমি সিলভিয়ার কাছে যাবো আর একবার সংক্ষেপে একটু কথা শোনার জন্য। বর্ণালী হাসান, আপনি কি বলবেন যে প্রথমেই আমি জানতে চাই আপনার কাছে যে এই যে এই করোনাকে আবার ফিরে আসার আশঙ্কা আছে? আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। টায়ার ভাই এবং টাইম টেলিভিশনের সমস্ত সবাইকে আমার শুভেচ্ছা, আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি খুবই আনন্দিত হই আমাকে ডাকলে, আর আমি বেশ কিছু আসিনি, কিন্তু প্রথম দিকে আমরা অনেক এইগুলো নিয়ে কথা বলেছি। তো আশঙ্কা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখন সংখ্যা কম, কারণ আমরা সেটা মেনটেন করতে পেরেছি। আমি সবাইকে অভিনন্দন জানাবো, গভর্নমেন্ট থেকে আরম্ভ করে জনসাধারণ সবাই বাসায় থাকার কারণে, তারপর যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার কারণে আজকে 1000-এর উপরে নাম্বার নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্কের পার্শ্ববর্তী এলাকা থেকে কমে 107 জনে এসেছে। তো এটার আর ভর্তিও কমেছে এবং আইসিইউতে ভর্তি কমেছে, সব কিন্তু জনসাধারণ, তার সাথে সাথে গভর্নমেন্টের সমস্ত ব্যবস্থার আর সব কার্যকলাপের জন্য। এখন যখন সিটি আস্তে আস্তে রিওপেন হবে, তখন যখন ভাইরাসটা আবার ছড়াতে শুরু করবে, তখন কিন্তু যদি এইভাবে আগের মতো যদি আবারও আমরা সতর্ক না করে চলি, তখন অবশ্যই সেকেন্ড একটা আসতে পারে। যেরকম ফলের সময় একটা সন্দেহ করা হচ্ছে যে এটা আবার ফিরে আসতে পারে। কোন শহরে খুলে দেওয়া হয়েছে, যেরকম ক্যালিফোর্নিয়া, সেগুলোতে দেখা যাচ্ছে যে ইটস কামিং ব্যাক এগেন। এটাই আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারবো। আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে কিভাবে আমরা বন্ধ করতে পারবো। প্রথম দিকে অনুষ্ঠানগুলোতে কিন্তু আমরা ছিলাম পায়োনিয়ার, তাহের ভাই যদি মনে করে থাকতে পারেন, রাইট? যে আমরা কিন্তু শুরু করেছিলাম তাহের ভাইয়ের সাথে, শুধুমাত্র আমি মনে করি টাইম টেলিভিশন ইজ এ পায়োনিয়ার এবং আমাদের সাথে সংযুক্ত ছিল জিনিসটা। সো জিনিসটা কিন্তু আমরা শুরু করি কিভাবে, যে মানুষকে তখন প্রথম বলতে থাকি যে আপনাদের হাত ধুতে হবে। সেটা অনেকে তখন কিন্তু বিশ্বাসই করে নাই, অনেকেই কিন্তু বলা হয়েছে যে না মিডিয়া গুলো বেশি অতিরঞ্জিত করতেছে বা কিছু এরকমের কথা প্রসঙ্গ ছিল। কিন্তু দেখেন আলটিমেটলি জিনিসটা কিন্তু সেই পর্যায়ে চলে গেছে এবং আমাদের অভাবনীয় যে আমরা 2-3 মাসের মধ্যে কোথা থেকে কোথায় চলে আসছি। সো কথাগুলো মনে করতে হবে যে এটা ছড়ায় কিভাবে, মনে রাখতে হবে ভাইরাসটা কিছু না, এটা ছড়ায় কিভাবে। এটা যেটা 6 ফুটের মধ্যে যেতে পারে, অনেক সময় জোরে হাসি এবং কথা বললে এটা ছড়াতে পারে, জোরে হাসাহাসি করলে বা জোরে কথা বললে 27 ফিট পর্যন্ত যেতে পারে। এটা এমআইটির একটা রিসার্চে বলা হয়েছে। তো বিশ্বাস করতে হবে এটা আর কি, যে এটা ছড়াচ্ছে, অ্যাটলিস্ট 6 ফিট দূরে থাকতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। আমার হাতে 3টা মাস্ক, একটা শুধুমাত্র ডাক্তারদের জন্য অথবা হেলথ এমপ্লয়ি তাদের জন্য বিশেষ করে এটা, এবং পেশেন্ট যারা তাদেরকে
এটা হলো N95 অথবা KN95 দুটা। KN95 হলো চাইনিজ প্রোডাক্ট আর এটা হচ্ছে আমেরিকান প্রোডাক্ট 95 N95। তারপরে সার্জিক্যাল মাস্ক জনসাধারণ সবাই ইউজ করতে পারে অথবা হাতে বানানো, এটা আমাদের হাতে বানানো একটা মাস্ক, সেটা এগুলোতে দেখা গেছে যে 70% রিডিউস হবে রিস্কটা। 70% যদি আমরা রিস্কটাকে কমাতে পারি সামান্য জিনিস ব্যবহারে, কেন করবো না এটা। তারপরে সেকেন্ড হচ্ছে আমাদের হাত ওয়াশ করতে হবে 3 ধরনের জিনিস দিয়ে। এটা আমি বারবার একটু ক্লিয়ার করতে চাই, আমি যে প্রথমবার আগেও বলতাম যে এগুলাতে যে হ্যান্ড স্যানিটাইজার 70% অ্যালকোহল থাকে, ক্লোরক্সে 70% অ্যালকোহল থাকে, সো এইটা একটা চয়েস। সাবান পানি একটা চয়েস, আর হচ্ছে ক্লোরক্স যেটা আমরা ডিটারজেন্টের সাথে অনেক সময় ইউজ করি, ক্লোরক্স। তো 3টা জিনিস, সাবান পানি অথবা অ্যালকোহল 70% অথবা ক্লোরক্স। ক্লোরক্সটা হতে হবে 1/3 কাপ 1 গ্যালন পানির মধ্যে দিতে হবে। তো মনে রাখতে হবে যে আমি অনেককে শুনি আমার পেশেন্টের মধ্যে বলে হ্যাঁ আমরা অবশ্যই ওয়াশ করি, আমরা সবজিও ওয়াশ করি। তখন আমি জিজ্ঞেস করি যে কি দিয়ে ওয়াশ করছেন আপনার হাত বা বলে আমরা তো খাবার সোডা দিয়ে করি। তো খাবার সোডা কিন্তু এখানে বলা হয়নি যে খাবার সোডা এটা হবে। অনেকে বলে যে হ্যাঁ বাজারে ডিসইনফেক্টেন্ট এগুলো পাওয়া যাচ্ছে না, কিন্তু সাবান পানি সবসময় পাওয়া যাচ্ছে, এইটা একেবারেই মনে রাখতে হবে। আর ঈদের আমাদের অনেক আনন্দ, অবশ্যই অনেক দুঃখের মধ্যেও আমাদের অনেক মানে ঈদটা তো আনন্দই থাকে সবসময়। হ্যাঁ দুঃখের মধ্যে আমাদের ঈদটাকে অবশ্যই সেলিব্রেট করতে হবে। আর কারণ অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের ইমিউনিটিকে বাড়ানোর জন্য কিন্তু হাসি কান্নার সাথে হাসি থাকতে হবে, দুঃখের মধ্যে হাসি থাকতে হবে, মানে তা নাহলে কিন্তু ইমিউনিটিটা কমে যাবে। তো আমার মনে হয় ঈদটাকে সেলিব্রেশন ইম্পর্টেন্ট আমাদের। হ্যাঁ আমাদের কিন্তু ওই তো ডিস্টেন্সটা চিন্তা করতে হবে যে আমরা হয়তো কোলাকুলি করবো না, 2 থেকে 6 ফিট মেনটেন করতে চেষ্টা করব, তবে ইটস ভেরি হার্ড, খুবই কঠিন। যখন বাজারে যাই মাস্ক ব্যবহার করা এবং মাস্কটা ব্যবহার করতে হবে, যখন N95 আমাকে নাকটাকে কভার করতে হবে যেন একটু বাতাসও না যায়। আসলে হয় কি আমরা যখন হসপিটালে এটা আমাদেরকে যখন শিখায় তখন ওরা এটার উপরে একটা কভার দিয়ে তারপর ওরা স্প্রে করে, যে এটা দেওয়া ছাড়া আগে স্প্রে করে আমরা মুখে একটা টেস্ট পাই, আর এটা দেওয়ার পরে যখন স্প্রে করে তখন আমরা টেস্টটা পাই না। তো এটা আমেরিকা এইভাবে আমাদেরকে শিখায় হাউ টু ওয়্যার দ্য মাস্ক। থ্যাংক ইউ সো মাচ বর্ণালী হাসান। যে আমার মনে হয় যে আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন যে ঈদের সময় যদি আপনি আত্মীয় স্বজন দেখতে জানো তাহলে সেফটিটা মেনটেন করবে, 6 ফিট ডিস্টেন্স, তারপরে আপনার হ্যান্ড গ্লাভস এবং মাস্ক, এই 3টা মাস্ক ব্যবহার করা উচিত। চোখটাও কভার করতে হবে, কারণ চোখের যে মিউকাস মেমব্রেন সেটাও বলা হয়েছে যে আমরা যদি ভাইরাস টাচ করি এবং নাকে ধরি এবং চোখে ধরি, দ্যাটস দ্য অনলি ওয়ে টু গো ইনসাইড, ভিতরে যাবে। আমি ডক্টর শওকত আলী আপনার কাছে যাচ্ছি। আপনি ডক্টর শওকত আলী আপনার সাউন্ডটা একটু মিউট করা আছে, একটু আনমিউট করেন। আচ্ছা দেখেন তো সাউন্ড ক্লিয়ার? না ঠিক আছে। এখন আমি জাস্ট আপনাকে একটা প্রশ্ন করতে চাই সংক্ষিপ্ত, যে এই যে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের যে ফিনান্সিয়াল লস, এই লসের ইম্প্যাক্টটা কি হবে ইন ফিউচার আমাদের কমিউনিটির উপর? জাস্ট একটা প্রশ্ন আপনাকে আমি জানতে চাই। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যুক্তরাষ্ট্রই শুধু না, নিউ ইয়র্ক শুধু না, সারা বিশ্ব জুড়ে প্যান্ডেমিক যে অবস্থা, তার প্রথম ক্যাজুয়ালিটি তো হিউম্যান একটা ডেথ আছেই, তারপরের দ্বিতীয় বৃহত্তম ক্যাজুয়ালিটি হচ্ছে ইকোনমি। এখন ইকোনমিটার ইম্প্যাক্টটা আপনি ঠিকই বলেছেন, এটা শুধু আজকের জন্য না, এটা ইট উইল কন্টিনিউ ফর লং টাইম অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের কমিউনিটির বিষয়গুলো আমি শুনছিলাম আপনাদের আলোচনা, আমি একটা খবর দিয়ে দিতে চাই, সেটা হলো যে স্কুলের বিষয়টা আসছে যে কত টাকা আসবে, কোন জায়গায় ফুড ব্যাংক, ফুড প্যান্ট্রি আছে বা অন্যান্য সাহায্য সহযোগিতা আছে। আপনি কিন্তু সিম্পল 311 কল করলেই একবারের জায়গায় 2বার না হয় করা হলো, তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে অন্তত খাদ্য সাপ্লাই বা অন্য কোথা থেকে কি পাওয়া যাচ্ছে। আর একটা যেন নাজমুল হাসান সাহেব খুব ভালো বলছেন, সেটা হচ্ছে যে রেস্টুরেন্টের যে খাবারটা, আমার কথা হলো যে মিলিয়নস অফ সার্ভিং তারা দিচ্ছে, বাংলাদেশের কমিউনিটির লোক কোথায় যায়? তারা তো যায় না, বা এত লজ্জা করলে তো হবে না। এখানে আপনার স্প্যানিশ আমেরিকান যাচ্ছে, ব্ল্যাক আফ্রিকান বা আমেরিকান এরা আসছে, কিন্তু দেখা গেল হ্যালো আমাদের, হ্যাঁ বলতে থাকেন। আচ্ছা, তো এখন এগুলো দেখা যায় যে আমাদের লজ্জা বেশি, এটা কিন্তু ভাই করা চলবে না, এদেশে এটা চলে না। সুতরাং যাদের বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, irrespective of your financial condition or your income, you must call 311, এবং আপনি যতদূর পারেন এই সাহায্যটা গভর্নমেন্টের, এটা আপনার এক সময় ট্যাক্স আমরা দিয়েছি, আপনি দিয়েছেন, আমার ভাই দিয়েছে, এই ট্যাক্স থেকে কিন্তু আপনি এটা পাচ্ছেন। আপনি কেন এটা নিচ্ছেন না? তাতে হবে কি জানেন, যদি আপনার হাতে ক্যাশ পয়সা থাকে
যে কথাটা আপনি বলছেন যে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট, আমরা কেউ জানি না এ ধরনের দুনিয়াতে সৃষ্টি হওয়া পর্যন্ত ইম্প্যাক্ট কখনো হয়নি। আপনার এটা কি 5 বছর 10 বছর? আমি একটা উদাহরণ দিই আপনার, আমরা যখন বারবার কথা বলি যে আনএমপ্লয়েড হয়েছে, আপনাকে আনএমপ্লয়েড হয়তো বা ফার্লো করা হলো বা চাকরি দেওয়া হলো না, মনে রাখবেন এই লোকটা হয়তো কাজ শুরু করেছিল আপনার 25 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে। আজকে আপনি যখন এই লোকটাকে আনএমপ্লয়েড ঘোষণা করলেন, কিছু বেনিফিট আপনি দেবেন কয় মাস পরে, কিন্তু এই চাকরিটা কিন্তু নিতে হয়েছিল তার 25 বছর আগে। আপনার কোনো গ্যারান্টি নাই এই চাকরিটা উনি যখন আবার খুঁজতে যাবেন তখন এটা মার্কেটে আসবে। এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। এ ধরনের কোম্পানিও আর থাকছে না। 4-5 মাস পরে এক একটা কর্পোরেশন, স্মল কর্পোরেশন ইনক্লুডিং গ্রোসারি দোকান, আপনি দেখবেন আপনার নেবারহুড চেঞ্জ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে। 4-5 মাস একদম রেন্ট দিয়ে, এমনকি তাদের এমপ্লয়েড লোকগুলোকে দিয়ে, যেটা অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুলস, যদি আপনি স্টিমুলাস মানি নেন তাদেরকে দিতে হবে, ইউ হ্যাভ টু স্টপ এট এ সার্টেন পয়েন্ট। সুতরাং আপনি এটা বলতে পারবেন না যে এই চাকরিগুলো আবার ফিরে আসবে। ওভার 35 মিলিয়ন অলমোস্ট আনএমপ্লয়েড যুক্তরাষ্ট্রের। সুতরাং আমরা কিন্তু একটা বিশাল গহ্বরের ভিতরে আমরা ফিরে যাচ্ছি। সুতরাং আমি বলবো যে আমাদের কমিউনিটির জন্য যারা আছে, লাইন কি আছে তাই ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি জি। আমাদের কমিউনিটির জন্য আমি যে কথাটা আগেই বলেছি, আপনি কিন্তু খুব হিসেব করে আপনার পরিবারকে মেনটেন করবেন। আপনার ইকোনমিক্সটা আপনার কাছে, আপনার অনেক কন্ট্রোলে আছে, আপনি এগুলো দেখবেন। আপনি মাংস একটু নিয়ে আসবেন, 1 কেজি মাংস আপনি যদি নিয়ে আসেন, আমি নিজে এটা ছোট 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 করে কেটে নিয়ে আসি, কারণ আমি দৈনিক গ্রোসারিতে যাবো না। আপনি এগুলো নিজের মতো মেনটেন করবেন। আপনি একবারের জায়গায় সমস্ত জিনিসগুলো, মাছও আপনি একটু কম খাবেন বা একটু কম নিয়ে আসলেন, সেলিব্রিটিদের বাচ্চাদের ট্রেনিং দেবেন, বিকজ ইউ আর ইন এ লং হোল। আমরা জানি না যে what will be the end and how it will be end, so we must be careful. ভেরি গুড সাজেশন ডক্টর শওকত আলী, যে এখন থেকে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কারাম, প্লিজ ডোন্ট। আমি আব্দুল চৌধুরী জাকির আপনার কাছে যাচ্ছি যে আজকের হোয়াট ইজ দ্য আপডেট টুডে। আমাদের আসলে খুব টাইট টাইমের মধ্যে শেষ করতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে আপডেট বেসিক্যালি ইজ দ্য সেম থিং অ্যাজ বিফোর। আপনাদের আমার মনে হয় স্ন্যাপের কথা আপনি বলছেন, যে কোয়েশ্চনটা আপনি করছেন আজকে আমাকে। So basically it is a part of the pandemic relief for the New York City students. About $800 million they're going to be distributing among the kids, among the children. Around ekta student who are already receiving free food, usually receive free food for lunch money during regular time. They're going to receive about $420 of SNAP card, or ekta SNAP card pabe per month for each of those eligible children in New York City. So it is part of a pandemic EBT. যাদের ফ্যামিলি অলরেডি EBT রিসিভ করতেছেন, ওরা অটোমেটিক ওই কার্ডের মধ্যে ওনারা পাবে। আর যারা রিসিভ করেন নাই বা করতেছিলেন না, ওরা they will be issued a new card to and they will receive that money for per child per family in New York City. আর আমাদের যে অ্যাকাউন্টিং এর বিষয় যদি আমি বলি, বেসিক্যালি আমি দুইটা জিনিস আজকে একটু কথা বলতে যাচ্ছি। যে পিপিপি লোন যে অনেক কোম্পানিজ যারা রিসিভ করছেন ওনারা, সো দে আর অলরেডি the first month is for most of the company probably the first month is over, already going to the second month. ওনারা কিন্তু very carefully টাকাগুলো স্পেন্ড করতে হবে। again আমরা কয়েকবার বলছি অলরেডি আগে, so 75% has to be on payroll, straight cut. So they paid 2.5% of your monthly payroll. So আপনার 75% has to be disbursed through payroll, and rest of the যে money ওইটা ইউটিলিটিজ, মর্গেজেস, রেন্ট, এগুলো রিলেটেড থাকতে হবে। এই যে পিপিপি লোনটা কিন্তু within 6 months you will have to contact your provider, মনে করেন একটা ব্যাংক অথবা আপনি পেপাল বা যেভাবে আপনি অ্যাপ্লাই করছেন, you have to submit those receipts in order to get that money forgiven. So it's very very important that এই জিনিসটা কিন্তু অনেকে বুঝতে পারতেছে না। অনেকে টাকা মানে পাওয়ার সাথে সাথে মনে করতেছে I had to buy inventory and things like that. So make sure that you are not doing that. If you're not understanding this, make sure you're talking to your accountant, আর তাইলে ওনারা ভালো করে এক্সপ্লেইন করে দিবে আর কি। তো যখন আপনি ডকুমেন্টগুলো সাবমিট করবেন, এর মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্টস, ট্যাক্স ফর্ম, যে পেরোল ফর্ম, এগুলো আপনি সাবমিট করতে পারেন, রিসিট এগুলো সাবমিট করতে হবে। সেকেন্ড পোর্শন হলো EIDL। অনেকে পাইছেন EIDL, অনেকে পাচ্ছেন, যারা মানে আগে অ্যাপ্লাই করছেন তারা আস্তে আস্তে পাচ্ছেন এখন। So EIDL, the first $10,000 is obviously going to be forgiven, okay? And rest of the money you should have been spending on, again, payroll, rent,
leave expenses and health insurance and so on and so forth. মানে বেসিক্যালি আপনি টাকা পাইছেন এবং এটাতে কোনো জায়গায় আবার ইনভেস্ট করতে পারবেন না, ইনভেন্টরি তো ইভেন ইজ কোয়েশ্চেনেবল। সো আপনি EIDL টা একটু লুজলি ওভার, মানে এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে এটা মানে you will not have to submit it until you get audited. So I don't, we don't know how many people will get audited at the end of the day. But যদি অডিট হন আপনি তাহলে এগুলো জিনিসগুলো আপনার মানে সাবমিট করতে হবে আর কি। ওকে, সো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? হাউ দে ক্যান? আচ্ছা, আমাদের কয়েকটা অফিস আছে, একটা ব্রঙ্কস, ওয়েস্টচেস্টার এন্ড ইন জামাইকা, কুইন্স, ডাইনামিক অ্যাকাউন্টিং সার্ভিসেস। আমাদের আপনি কল দিতে পারবেন 646-295-3811 আর dynamicsrb.com। সো আমার মনে হয় যে অনেক লোকেরই অনেক প্রশ্ন আছে, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কি এটা কি বিশেষ করে কমন প্রশ্নগুলো কি সাধারণভাবে আপনারা এমনি বলে দেন, না কোনো এই জন্য কোনো মানুষকে কোনো পয়সা টয়সা দিতে হবে? না, আমরা যে আমাদের যতগুলো কল আসে বা ইন জেনারেল or even pandemic time, I mean there are days we've been receiving 700-800 calls, 600 calls a day. So Amra, obviously we don't charge for those calls as a part of the service, and hoping that these clients are going to come back during the tax season or accounting season and so on. Right. Thank you so much. আব্দুল ওয়াহিদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। জাকির, জনাব নাজমুল হাসান আপনার কাছে যাচ্ছি, যদি সংক্ষেপে 1 মিনিট ওই যেটা বললাম যে নিউ ইয়র্ক সিটির যে আপনার $420 যে নিউজটা একটু আগে ইয়ে করলাম, আমি সেটার সাথে একটু বলি। আসলে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু নিউ ইয়র্ক সিটি স্কুলগুলো ইউনিভার্সাল ফ্রি লাঞ্চ প্রোগ্রামে পার্টিসিপেট করে, সেই জন্য তারা এই গ্র্যান্টটা পাচ্ছে। এবং এই গ্র্যান্টটা হচ্ছে যেহেতু স্কুল বিল্ডিং এখন ক্লোজড এবং তাদের বাচ্চারা স্কুলের খাবার নিতে পারছে না, সেই জন্য তাদেরকে পার লাঞ্চ $5.70 করে দেওয়া হচ্ছে দ্য ডে স্কুল আর ওপেন। তো সেই হিসাবে যদি মার্চের যে তারিখ থেকে স্কুলটা বন্ধ হয়েছে সেদিক থেকে জুন মাস পর্যন্ত এই সময় স্কুলটা খোলা থাকার কথা। তো সেই সময় হিসাব করে অ্যারাউন্ড 420, ইজ নট এক্স্যাক্টলি 420 তাদেরকে পাঠানো হবে। অনেকটা যেটা যাকে থ্যাংক ইউ সো মাচ। আপনার সাউন্ডটা বোধহয় ইয়ে হয়ে গেছে আপনার, নাজুল ভাই আপনার সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি না একবারই। থ্যাংক ইউ। এনিওয়ে, আমরা কালকে এই বিষয়ে ডিটেইলস আলোচনা করব। সিলভিয়া, আপনি কি 30 সেকেন্ডে কিছু বলতে চান? আমাদের সময় শেষ হয়ে গেছে, অলমোস্ট 30 সেকেন্ড। সবাইকে এটাই বলতে চাই, দেখেন ঈদ আসছে, তো ঈদের খুশিতে অলরেডি ডক্টর বর্ণালী বলেছেন যে আসলে আমরা সবাই সেলিব্রেট করব, কিন্তু প্লিজ আপনারা ঘরে থাকবেন। আর আমরা যেহেতু সিনিয়রদেরকে নিয়ে কাজ করি, সমস্ত নিউ ইয়র্ক সিটির সিনিয়র বলতে চাই আপনারা ঘরে থাকুন। আর আমি জানি না এটা কতদূর ঠিক হবে, যদি যতগুলো মসজিদ রয়েছে যদি কোনো ভার্চুয়াল নামাজের একটা অপশন থাকলে ভালো হতো, তবে সেই অপশন গুলোর দ্বারা যারা ঘরে আছে তারা নামাজ পড়তে পারতো। আর অবশ্যই আপনাদেরকে বলবো সেন্সাস ফিল আউট করেন, কারণ আপনারা সেন্সাস ফিল আউট করবেন, ফেডারেল গভর্নমেন্ট থেকে মানি আসবে, সেই মানি দিয়ে স্কুল, কলেজ, রাস্তাঘাট সব হবে। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, কারণ এত কিছুর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যদি এই প্রয়োজনীয় জিনিসটাকে আমরা ভুলে যাই, বেসিক্যালি আমরা নিজেদের ক্ষতি করব। থ্যাংক ইউ সিলভিয়া, আপনাকে থ্যাংক ইউ। নার্গিস আপা, আপনি জাস্ট আমাদের সময় একেবারে আর আধা মিনিট আছে মাত্র, হ্যাঁ শেষ করতে হবে, 10টা বেজে যাচ্ছে। জি, নতুন করে কোনো বলার কিছু নাই, সবাই বলেছে। আমি এতটুকু শুধু বলবো, সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাতে যাচ্ছি। ঈদ সবার জন্য মঙ্গল বয়ে আনুক, এই দোয়া থাকলো, এবং সবাই মিলে দোয়া করেন যেন ঈদ আমাদের জন্য নতুন বার্তা নিয়ে আসে, নতুন একটা সুন্দর পৃথিবী আমাদের কাছে আবার আল্লাহ জন্য আমাদের দেয়। থ্যাংক ইউ সো মাচ। বর্ণালী আপা, আপনি যদি 20 সেকেন্ড। আমার ফোন নাম্বারটা আবারও বলি, যদি কারো দরকার লাগে আমাকে অবশ্যই কল করবেন, 917-930-1170। আবার বলি 917-930-1170। আর COVID-19 ভাইরাসটা খুবই ডেঞ্জারাস, অনেক পেশেন্ট শুধু দুর্বলতা নিয়ে আসে আমাদের কাছে, অ্যাসিম্পটোম্যাটিক না, দুর্বলতা। তো জ্বর কাশি ছাড়া দুর্বলতা থেকে ভুল বুঝবেন না। আপনি যদি দুর্বল মনে করেন প্লিজ ডাক্তারের সাথে কথা বলেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের যত প্যানেলিস্ট আজকে ছিলেন অল আর ইম্পর্টেন্ট। ডক্টর শওকত আলী, আপনার আজকের যে উপদেশ এবং যে পরামর্শ এটা অত্যন্ত মূল্যবান আমি মনে করি এই সময়ের জন্য। আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির, আপনাকে ধন্যবাদ। যারা নাজমুল হাসান, আপনি ওয়ান অফ দ্য ফ্রন্টলাইন হিরো অফ আওয়ার কমিউনিটি। আপনাদের সবাইকে, ডক্টর বর্ণালী হাসান, নার্গিস আহমেদ, আমাদের সিলভিয়া শিকদার সহ আরো যারা ছিলেন, সারনাইয়া পিলে, তীর্থ দত্ত,
আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতে আবার আপনাদেরকে নিয়ে আসবো। দর্শক, এই অনুষ্ঠানের পরপরই আপনারা দেখতে পাচ্ছেন লাইনে অনেকেই চলে আসছেন। আরেকটি প্রোগ্রাম শুরু হচ্ছে আজকে। এটা খুবই সুন্দর একটি অনুষ্ঠান, আপনারা উপভোগ করেন। রাত 10টা থেকে শুরু হবে, এটা এই মুহূর্তে শুরু হবে। আপনারা সবাই তাদের সাথে থাকবেন এবং অনুষ্ঠানটি উপভোগ করবেন। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। ঈদ মোবারক।